বই রহস্য চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস আমি মিসির আলী। আজ 18তম পর্ব। মাস্টার সাহেব বাড়িতে নেই, এটা নিয়ে বাড়ির কাউকে উদ্বিগ্ন হতে দেখা গেল না, কারণ তখন আমার মায়ের শরীর খুবই খারাপ। শ্বাসকষ্ট হচ্ছে, এখন মারা যান তখন মারা যান অবস্থা। মাওলানা ডাকা হয়েছে, মাওলানা তওবা করিয়েছেন। খবর পেয়ে বাবা চলে এসেছেন ঢাকা থেকে। মা সেই যাত্রায় রক্ষা পেয়ে যান। বাবা উৎফুল্ল মনে ঢাকায় ফিরে যান। যাওয়ার আগে আরেকজন নতুন মাস্টার ঠিক করে যান। মোহাম্মদ ইদ্রিসের বিষয়ে তিনি সিদ্ধান্ত নেন, সে ভালো কোনো সুযোগ পেয়ে চাকরি ছেড়ে ঢাকায় চলে গেছে। নিমক হারাম, নিমক হারাম বলে তাকে গালাগালিও করেন। মার শরীর আরেকটু ভালো হলে আমরা আবার ঢাকায় শহরে চলে আসি। মোহাম্মদ ইদ্রিস কুয়ার ভেতরেই থেকে যায়। তার বিষয়ে কেউ কিচ্ছু জানে না। আমি নিজেও ব্যাপারটা ভুলে যাই। একবার শুধু রাতে মন্দিরে দেখা নারী মূর্তিকে স্বপ্নে দেখি। স্বপ্নটা এরকম: আমি মন্দিরের বারান্দায় বসে পেয়ারা খাচ্ছি, নারী মূর্তি এসে আমাকে সামনে দাঁড়ালো। পরিচিত ভঙ্গিতে হাসতে হাসতে বলল, এই বাদর, আমাকে চিনতে পারছিস না? আমি বললাম, চিনতে পারছি। অন্যদিকে তাকিয়ে কথা বলছিল কেন? নাকি আমার গায়ে কাপড় নেই বলে তাকাতে লজ্জা লাগছে? আমি বললাম, লজ্জা লাগছে। চোখের দিকে তাকিয়ে কথা বল, তাহলে লজ্জা লাগবে না। এখন বল দেখি, ইদ্রিস মাস্টারের উচিত শিক্ষা হয়েছে না? আমি বললাম, হয়েছে। দেখলি কেউ কিছু বুঝতে পারেনি। জি। মানুষের শরীর পচে গেলে খুবই দুর্গন্ধ হয়। কুয়োটা তো অনেক গভীরে, এজন্যই পচা গন্ধ নিচে জমে আছে, উপরে আসতে পারছে না। বুঝতে পারছিস? জি। আমি তোকে একটা বিষয়ে সাবধান করতে এসেছি। কোন বিষয়? তুই কুয়ার ধারে একা যাবি না। গেলে কি হবে? ইদ্রিস মাস্টার তোকে ডাকবে। তুই বাচ্চা মানুষ তো, ডাক শুনে ভয়টা পেতে পারিস। আর কুয়ার ধারে যাব না। কখনো কোনোদিন কুয়ার ভেতরে কি আছে উকি দিয়ে দেখতে যাবি না। দেখতে গেলেই মহাবিপদ। আচ্ছা, দেখতে যাব না। ইদ্রিস মাস্টারের প্রসঙ্গ এইখানেই শেষ। অনেক বছর পর ইদ্রিস মাস্টারের প্রসঙ্গটা আবার আবার মনে আসে। তখন আমি বিলেতে পড়াশোনা করি। কোনো এক উইক এন্ডো হঠাৎ একটা বই হাতে এলো। বইটার নাম দ্য ক্রিস্টেড ডোর। বইটার লেখক কিংস কলেজের একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট, জেমস হাউলার। তিনি এই বইটিতে বললেন, মানুষের মনের কিছু দরজা আছে যা সহজে খোলে না। মানুষ যদি তার কারণে ভয়ঙ্কর কোনো চাপের মুখোমুখি হয়, তখন দরজা খুলে যায়। তিনি এই দরজার নাম দিয়েছেন ক্রিস্টেল ডোর। জেমস হাউলার বলেছেন, এই স্ফটিক দরজার সন্ধান বেশিরভাগ মানুষ সমগ্র জীবনে কখনো পায় না। কারণ বেশিরভাগ মানুষের তীব্র ভয়াবহ মানসিক চাপের মুখোমুখি হতে হয়। জেমস হাউলার মনে করেন, মানুষের কাছে দু ধরনের বাস্তব আছে, একটি দৃশ্যমান বাস্তব আর একটি জগতের বাস্তবতা। স্বপ্ন হচ্ছে সেই রকম একটি অদৃশ্য জগৎ। সে জগৎ দৃশ্যমান জগতের মতোই বাস্তব। স্ফটিক দরজা বা ক্রিস্টাল ডোর অদৃশ্য ব্যস্ততার জগতে যাবার একমাত্র দরজা। এই সাইকিয়াট্রিস্ট মনে করেন যে কৃত্রিম উপায়ে মানুষের মনে চাপ সৃষ্টি করে অদৃশ্য দরজা খোলা যেতে পারে। তিনি একটি কৃত্রিম উপায় বের করেছেন, তার উপর গবেষণা করছেন। মনের উপর কৃত্রিম চাপ সৃষ্টির জন্য তিনি উৎসাহী ভলেন্টিয়ার একটি 7 ফুট বাই 7 ফুট এয়ারটাইট ধাতব বক্সে ঢুকিয়ে তালাবদ্ধ করে দেন। বক্সের ভেতরটা ভয়ঙ্কর অন্ধকার। বাইরে কোনো শব্দ নেই, যাবার কোনো উপায় নেই। পরীক্ষাটা কি কেমন ভাবে হবে তার কিছুই ভলেন্টিয়ারকে জানানো হয় না। সে কোনো রকম মানসিক প্রস্তুতি ছাড়াই বাক্সের ভেতরে ঢোকে। তারপর হঠাৎ লক্ষ্য করে বাক্সের ভেতরে পানি জমতে শুরু করেছে। আস্তে আস্তে পানি বাড়তে থাকে। ভলেন্টিয়ার বাক্সের ভেতর দাঁড়ায়। ডাকাডাকি করতে শুরু হয়। বাক্সের গলায় ডালায় ধাক্কা দিতে হয়। কোনো উত্তর পায় না। এদিকে পানি বাড়তে বাড়তে গলা পর্যন্ত চলে আসে। সে পানি বাঁচার জন্য পায়ের আঙ্গুল ভর করে উঠে দাঁড়ায়। পানি বাড়তেই থাকে। পানি নাক পর্যন্ত যাবার পর পরীক্ষাটা বন্ধ হয়। তীব্র ভয়ে ভলেন্টিয়ার দিশেহারা হয়। পরীক্ষায় দেখা যায়, শতকরা 30 ভাগ ভলেন্টিয়ার পরীক্ষার শেষ পর্যায়ে হঠাৎ নিজেকে বাক্সের বাইরে আলো ঝলমল একটা জগতে দেখতে পায়। যে জগতের আলো পৃথিবীটায় আলোর মতো না। সেই আলোর বর্ণ সোনালী। সেই জগতের বৃক্ষরাজি বৃক্ষরাজির মতো না। সেই জগৎ অদ্ভুত অবাস্তব এক জগৎ, যেখানে অস্পষ্ট
কিছু মধুর সঙ্গীত শোনা যায়। শতকরা 10 ভাগ ভলেন্টিয়ার নিজেদের আবিষ্কার করেন। অন্ধকারে ধুলোময় এক জগৎ, সেই জগৎ আতঙ্ক এবং কোলাহলের জগৎ। বাকি 60 ভাগ কিছুই দেখে না, তারা আতঙ্কময়। এরা এক অভিজ্ঞতা নিয়ে বাক্স থেকে বের হয়ে আসে। আমি জেমস সাহেবের বইটি পড়ে মোটামুটি নিশ্চিত হয়ে যাই যে শৈশবে মোহাম্মদ ইদ্রিস মাস্টার না জেনে এই ধরনের পরীক্ষাটি আমার উপর করেছিল। ভয়াবহ মানসিক চাপ সৃষ্টি করে স্ফটিক দরজা খোলার ব্যবস্থা করেছিল। আমি আমার পাঠ্য বিষয়ে গণিত শাস্ত্রের চেয়েও প্যারাসাইকোলজির বিষয়ে আগ্রহ বোধ করে থাকি। এ ধরনের বইপত্র যেখানেই পাই তা পড়ে ফেলার চেষ্টা করি। এটা করতে গিয়ে অনেক ভালো বই যেমন পড়েছি, অনেক মন্দ বইও পড়েছি। ভালো বই পড়ার উদাহরণ হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মানসিক জগৎ নিয়ে লেখা পেরিনের অসাধারণ বই ডেথ কল। পেরিন দেখিয়েছেন মৃত্যুর দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষদের মানসিক রূপান্তর একই ধারায় হয়। মৃত্যুর খুব কাছাকাছি চলে আসার পর হঠাৎ মনে হয় মানুষগুলি আর এ জগতে বাস করছে না, তারা কোনো জগতের বাসিন্দা হয়ে গেছে, যে জগৎটির সঙ্গে পৃথিবীর জগতের কোনো মিল নেই। তাদের সেই জগৎটি সত্য বলে মনে হয়। পেরিনের লেখা আরেকটি বই আমাকে আলোড়িত করেছিল। এই বইটি ক্যান্সারের আক্রান্ত রোগীদের নিয়ে লেখা। রোগীরা জানেন তাদের মরণ ব্যাধিত ধরেছে, বাঁচার কোনো আশা নেই। তারপরেও মনের গভীরে গোপন বেঁচে থাকার আশা পোষণ করেন। তারা ভাবেন একটা কিছু অলৌকিক ব্যাপার তাদের জীবনে ঘটবে, ঈশ্বর প্রার্থনা শুনবেন, তাদের আরোগ্য করবেন, ক্যান্সারের কোনো ওষুধই বের হয়ে হয়ে যাবে, সেই ওষুধে রোগমুক্তি ঘটবে। আশায় বাঁচতে থাকেন। একটা সময় হঠাৎ করে বুঝতে পারেন আশা নেই, নিশ্চিত মৃত্যু সামনে অপেক্ষা করছে। তখন তারা অন্যরকম হয়ে যান, তাদের আত্মা ত্যাগ করে। আশা ত্যাগ করার পর 2-1 দিন পর বাঁচেন। সেই বাঁচা ভয়াবহ বাঁচা। মানুষটা বেঁচে আছে, কথা বলছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, কিন্তু মানুষটার আত্মা নেই। আমার মায়ের বেলায়ও ঠিক একই ব্যাপার ঘটেছিল। আত্মা তাকে ছেড়ে গিয়েছিল, সে এক ভয়াবহ ব্যাপার। বিলেতে পড়াশোনার সময় আমি মনে মনে ঠিক করে ফেলি সুযোগ এবং সুবিধা মতো আমি প্যারাসাইকোলজির ওপর কিছু কাজ করব। সেই সুযোগের জন্য আমাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। মিসির আলী খাতার উপর থেকে চোখ তুললে সুলতান এসে পাশে দাঁড়িয়েছে। সে এসেছে নিঃশব্দে। মিসির আলী সুলতানের ঘরে ঢোকার শব্দ পাননি। সে যখন পাশে এসে দাঁড়িয়েছিল তখন বুঝতে পেরেছেন। সুলতান খাটে বসতে বলল, সন্ধ্যাবেলা পড়াশোনার জন্য ভালো না। মিসির আলী কিছু বললেন না। সুলতান বলল, আপনি গভীর মনোযোগ দিয়ে আমার লেখা পড়ছেন দেখে ভালো লাগলো। ঘটনাগুলি আমি মোটামুটিভাবেই গুছিয়ে লিখেছি। মিসির আলী বললেন, আমি যখন কিছু পড়ি মন দিয়েই পড়ি। তুমি গুছিয়েও না লিখলেও আমি মন দিয়েই পড়তাম। সুলতান বলল, এইখানে আপনার সঙ্গে আমার কিছু মিল আছে। আমি যখন যা করি মন দিয়েই করি। যখন আকাশের তারা দেখি খুব মন দিয়ে দেখি। যখন মনে করি কারো উপর মানসিক চাপ সৃষ্টি করব, তখন খুব মন দিয়ে করি। ভালো। সুলতান বলল, ভালো মন্দ বিবেচনা করে আমি কিছু করি না। আমাকে যা করতে হবে সেটা আমি করি। যাই হোক, এটা নিয়ে পরে আপনার সঙ্গে কথা হবে। আপনি একটা কাজ করুন, পুরো খাতাটা এখন পড়ার দরকার নেই। ধীরে ধীরে পড়বেন। আমার ধারণা আপনি পড়ার সময় অনেক সময় পাবেন। শুধুমাত্র সালমার অংশটা পড়ুন। এই মেয়েটি হচ্ছে আমার বর্তমান গবেষণার সাবজেক্ট। মেয়েটার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব। তার বিষয়ে আগে জানা থাকা ভালো। মিসির আলী খাতা বন্ধ করতে করতে বললেন, তোমার ওইদিকে কুয়াতে কি মোহাম্মদ ইদ্রিস মাস্টার আছে নাকি আরো অনেকেই আছে? সুলতান হাসি মুখে তাকিয়ে রইল, জবাব দিল না। তার মুখ দেখে মনে হচ্ছে সে খুব মজার কোনো কথা শুনল। মিসির আলী বললেন, তোমার স্ত্রী কোথায়? লিলি? সুলতান হাই তুলতে তুলতে বলল, ও অসুস্থ। মিসির আলী বললেন, তোমার পরীক্ষা নিরীক্ষায় লিলি সাহায্য করে না? সুলতান বলল, ওর সাহায্যের তেমন প্রয়োজন পড়ে না। ভলেন্টিয়ার জোগাড় করে আনে আপনাকে যেমন আনলো। অবশ্য আপনাকে ভলেন্টিয়ার বলা ঠিক হচ্ছে না। বিপজ্জনক কাজে ভলেন্টিয়ার পাওয়া যায় না, জোর করে বানাতে হয়। আপনি অকারণে কথা বলে সময় নষ্ট করছেন। সালমার বিষয়ে কি লিখেছি তাড়াতাড়ি পড়ে ফেলুন। 600 পৃষ্ঠায় পাবেন। আমি বরকতকে দিয়ে হারিকেন পাঠিয়ে দিচ্ছি। ভালো কথা। চা খাবেন? আপনাকে আজ মনে হয় বৈকালিক চা দেওয়া হয়নি। লিলি অসুস্থ হওয়ায় একটু সমস্যা হয়েছে।
খাবার-দাবারের ব্যবস্থাটা খানিকটা এলোমেলো হয়েছে।